তোমার লজ্জা করে না নিজের চেয়ে বছর 8 বড় একটা মহিলাকে প্রপোজ করতে? শুদ্ধ হাঁটু গেড়ে দুহাত ভর্তি সাদা চন্দ্রমল্লিকা ফুল এগিয়ে ধরেছিল। তনুজার প্রশ্নে অধর প্রসারিত করে হাসল। উঠে দাঁড়িয়ে বা হাত দিয়ে এলোমেলো চুলগুলো সামান্য চুলকে ভ্রু বাঁকিয়ে তাকিয়ে রইল। তনুজার রাগ ততক্ষণে তুঙ্গে চড়ল। ফুলগুলোর দিকে একবার তাকিয়ে আবারও শুদ্ধের শুদ্ধতম মুখটিতে তাকালো। তবে সেই মুখশ্রীর নিষ্পাপ মায়া তাকে স্পর্শ করতে পারল না। উঁচু স্বরে রাগ প্রকাশ করল। কি হলো, কথা বলো। শুদ্ধ ঠোঁট কামড়ে হেসে বলল, বয়স কেবল সংখ্যা মাত্র। তুমি কি এইসব দার্শনিক কথাবার্তায় আমাকে পটানোর চেষ্টা করছো? ইয়েস ম্যাম। শুদ্ধর মুচকি হেসে দেওয়া অকপটের জবাবটায় কাটার মতো তনুজার শরীরে বিঁধল। পরপর কতগুলো শ্বাস ছেড়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল, দেখো শুদ্ধ, তোমার সামনে পুরো লাইফটাই বাকি। ম্যাম, আই লাভ ইউ। শুদ্ধ, এসব কোন ধরনের পাগলামি? সারাদিন প্রেম প্রেম পড়িয়ে এখন প্রেমে পড়ে যাওয়াটা আপনার কাছে দোষের মনে হচ্ছে? বাংলা সাহিত্যে প্রেম থাকবে, এটাই স্বাভাবিক। আর আমার জায়গায় যদি পুরুষ লেকচারার থাকতো, তার প্রেমেও কি পড়তে তুমি? ছি ছি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কী সব বলছেন? আপনি মেয়ে বলে তো প্রেমে পড়েছি। শুদ্ধ, জি ম্যাম। আর কেউ তো প্রেমে পড়লো না, তোমারই কেন এত প্রেম এলো? জানি না সবার কেন ইচ্ছে করে না, কিন্তু আমার খুব ইচ্ছে করছে। আর আপনি অমন করেন কেন ম্যাম? একটু প্রেমে পড়ে যান না, প্লিজ প্লিজ প্লিজ। উফ, তুমি কি জানো তুমি বেশ অসভ্য একটা ছেলে? শুদ্ধ বরাবরের মতো মাথা চুলকে হাসি মুখে বলল, ম্যাম, আপনার জন্য পৃথিবীর চরম অসভ্য ছেলেও হতে পারি। শুদ্ধ, এসব ভালো লাগে না, প্লিজ। একবার প্রেমে পড়ে তো দেখুন ম্যাম, সব ভালো লেগে যাবে। এই, তোমার মাথায় প্রেমটা কে ঢুকিয়েছে? ম্যাম, আপনি। শুদ্ধর প্রশ্ন শুনে তনুজা শক্ত হয়ে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমি ইন্টারেস্টেড নই। আর কিভাবে বোঝাবো? শুদ্ধ হেসে দিয়ে বলল, এটা আপনি বোঝাতে পারবেন না, তবে গ্যারান্টি দিচ্ছি ম্যাম, রাজি হয়ে গেলে বছর কয়েকের মাঝেই বিয়ে করে নেব আর সারা জীবন পাশে থাকবো। ট্রাস্ট মি, একদম ছেড়ে যাব না আপনাকে। শুদ্ধ, এবার বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। ম্যাম, আপনি রাজি হন বা না হন, আমি আপনার পিছু কোনোদিনই ছাড়ছি না। আই প্রমিস, সারা জীবনের জন্য থেকে যাব, আপনি না চাইলেও। তনুজা অতিষ্ঠ ভঙ্গিতে কপাল চাপড়ালো। রাগ লাগছে তার, প্রচুর রাগ লাগছে। সে জীবনে এমন পাগল দেখেনি। ছেলেটা কি বুঝতে পারছে না তনুজা তার সাথে কোনোরূপ সম্পর্কে জড়াতে আগ্রহী নয়? দোষ আছে, ঘোরতর দোষ। শুদ্ধ একে তো তার স্টুডেন্ট, তার উপরে বয়সে 8 বছরের ছোট। তাছাড়া বোনের ভেতরটা বিষিয়ে দিল। ছেড়ে যাওয়া বিষয়টি উঠতেই তনুজা হুট করে মনে পড়ে গেল সেই ছোট্ট সময়ের কথা। তখন সে সবে 12। তখন থেকেই তো সবাই হারিয়ে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে। পোড়া কপাল তো তার আগে ছিল না, গত হওয়ার আগের বছরটাতেই তার বাবা তাকে জন্মদিনটায় প্রথমবারের মতো বিয়ে প্রাসঙ্গিক কথা বলতে বসেন। আমার তনুমা তো বেশ বড় হয়ে যাচ্ছে, এখন তো বিয়ে দিতে হবে। তনুজা তখন সে কি হাসা, যেন বাবা তাকে কৌতুক শুনিয়েছে। রয়ে শয়ে হাসি থামিয়ে জবাব দেয়, বিয়ে হলে কি বরের বাড়ি যেতেই হয়? হ্যাঁ, যেতে তো হয়ই। না গেলে হয় না বাবা? না শোনা মা, না গেলে হয় না। কেন? এটা তো নিয়ম, মেয়েরা বাবা মায়ের কাছে আমানত হয়ে থাকে, সময় হলেই দিয়ে দিতে হয়। আমি গেলে তো তুমি একা হয়ে পড়বে। সে কি, তবে যাবে না বলছো? আমার বাবাকে ছেড়ে কোথাও যাব না। তোফাজ্জল সাহেব হাসতে হাসতে বলেন, আচ্ছা যাওয়া লাগবে না, বাবার কাছে থেকো। তনুজা তখন গাল ফুলিয়ে বলে, প্রমিস করো। তুমিও যাবে না? আচ্ছা যাব না। না না, এভাবে না, পাক্কা প্রমিস করতে হবে। মুখের কথা বিশ্বাস করছো না? হায়, আমার মাটা দেখছি অবিশ্বাস করতে শিখে গেছে। মা শিখিয়ে দিয়েছে, মাও তো বলেছিল যাবে না, গেল কেন? প্রমিস অবশ্যই করেনি তাই। তোফাজ্জল সাহেব তখন মেয়েকে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বলেছিলেন, আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না, প্রমিস। অথচ ছোট্ট তনুজা বুঝলই না, ওয়াদা করাই হয় ভাঙার জন্য। বছর ঘুরতে না ঘুরতে সে এতিম হয়ে গেল। মেট্রিক অবধি চাচা চাচির কাছে বোঝা হয়ে থাকলো। তারপর, ম্যাম, আপনি কাঁদছেন কি? শুদ্ধের প্রশ্নে তনুজা ভাবনা থেকে বেরোলো। চোখে মুখ তুন্নে জলকণা চিকচিক করছে। ঘুরে দাঁড়ালো সে, ঘন ঘন চোখের পলক ফেলে অশ্রু শুষে নিল। এরপর শুদ্ধের উদ্দেশ্যে বলল, তুমি আমাকে ডিস্টার্ব করছো শুদ্ধ?
নেক্সট টাইম এরকম কিছু করলে আমি ভিসিকে জানাবো। সেটা নিশ্চয় তোমার জন্য মঙ্গলকর হবে না। বিনিময় শুদ্ধকে কিছু বলতে না দিয়ে তনুজা ক্লাসরুম থেকে প্রস্থান ঘটালো। ফাঁকা ক্লাসরুমে শুদ্ধ একগুচ্ছ চন্দ্রমল্লিকা ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে রইল তনুজার যাওয়ার পানে চেয়ে। তারপর আবারও মাথার পেছনের চুলগুলো আলতো হাতে চুলকে হাসলো। একবার মনে কিছু এসে গেলে তা এভাবেই বের করার মতো ছেলে শুদ্ধ নয়। যে করেই হোক, যেটা তার পছন্দ সেটা চাই। আর সেটা যদি নিষিদ্ধ বস্তু, কথায় আছে না, নিষিদ্ধ কিছুর প্রতি মানুষের ঝোঁক বেশি থাকে। ক্লাসের একদম শেষের দুটো বেঞ্চে শুদ্ধ, শাওন এবং প্রাপ্তি তুহিন বসে আছে। তিনজনেরই হতভম্ব হয়ে শুদ্ধের দিকে তাকিয়ে আছে। আর শুদ্ধ, সে বেচারা দাঁত দিয়ে নখ কাটতে ব্যস্ত। আশ্চর্যের রেশটা কাটিয়েই শাওন শুদ্ধের বাহুতে ঠাস করে বাড়ি মেরে বলে উঠল, কি কামড়া করছোস বেটা? শুদ্ধ হালকা করে আঘাতে ছেলে হাত বুলিয়ে নির্বিকার রইল। প্রাপ্তি আরেক দফায় চেঁচিয়ে উঠল, শাওন রে, এই ব্যাটারে থাম্মা, একেবারে থাপ্পড়ের উপরে রাখবি, নো থামাথামি। কথার একটু নড়চড় হইলে আমি লাইথানো শুরু করব। পরে ডিপার্টমেন্ট হেডের কাছে আমাদের নামে কমপ্লেন গেলে দোষ দিতে পারবি না। তুহিন এদের দুজনকে হাতের ইশারা থামালো। প্রাপ্তি পেছনে বেঞ্চের ওপর কোনোয়ে ওর হাত রেখে দু হাত ঘুরে হয়ে বসেছিল। একই ভঙ্গিতে তুহিনও। শাওন আর প্রাপ্তি থামতেই তুহিন নিশ্চিতকরণ প্রশ্ন করলো, সিরিয়াসলি প্রপোজ করেছিস? শুদ্ধ মেকি ভদ্র ছেলে বনে উপর নিচ মাথা ঝাঁকালো। ততক্ষণ আর প্রাপ্তি বলে উঠল, এই তুহিন না? আরে জিগা, কয়টা থাপড়া খাইছে? তুহিন জিজ্ঞেস করার আগে শুদ্ধ বিরক্তিকর চাহনিতে প্রাপ্তির দিকে তাকালো। রাজভরি কণ্ঠে বলল, আমার কি ম্যাম বলদ পাইছে যে থাপড়াইয়া রিজেক্ট করবে? শাওন শুধালো, কাহিনী কিন্তু ক্লিয়ার না মাম্মা, ক্লিয়ার কর ফার্স্ট। শুদ্ধ শ্বাস ফেলে বলল, আর কি ক্লিয়ার করব? ম্যামকে প্রপোজ করেছি, এইটুকুই। তুহিন বলল, মানলো ম্যাম? শুদ্ধ নেতিবাচক জবাবে ডানে বামে মাথা নেড়ে বলল, বাট ওয়াল ট্রাই টু মাই বেস্ট। শাওনও ডানে বামে মাথা নাড়ালো, তবে তা অতিষ্ঠ হয়ে। তারপর কেশে গলা পরিষ্কার করে বলে উঠল, তোর কপালে থাপড়া আসেই। কিছুক্ষণের মাঝে তনুজা ম্যামের ক্লাস শুরু হলো। আজ ক্লাসে চর্যাপদ নিয়ে আলোচনা হচ্ছে। সবাই পড়া নিয়ে ব্যস্ত। এদিকে শুদ্ধ গালে হাত দিয়ে ম্যামকে দেখে যাচ্ছে। তনুজা ভুলেও শুদ্ধের দিকে চাইছে না, আর শুদ্ধ দৃষ্টি ফেরানোর অবসরই পাচ্ছে না। কি দারুণ এক মুহূর্ত! গালে হাত দিয়ে তনুজাকে ভাবতে ভাবতে শুদ্ধ গভীর খেয়ালে তলিয়ে গিয়েছে। তনুজা বরাবরের মতো এক অনুজ্জ্বল আকাশি রঙের সুতির শাড়ি পরে আছে, আঁচল ওঠানো, হাই কালারের সাদা ব্লাউজের স্লিভস কবজি অবধি, বা হাতে কালো চিকন ফিতের টড়ি, কানে ছোট একটা টপস, আর চুলগুলো পেছনে আঁটো করে বাঁধা। দেখতে ভারী সুশ্রী দেখাচ্ছে। শুদ্ধ সেদিকে তাকিয়ে কল্পনা করছে, এখন যদি তনুজা হাঁটতে হাঁটতে কাছে আসতো, তবে তাকে দেখতে কেমন লাগতো। ধীরে ধীরে ম্যামের আকৃতি বড় হবে আর দেখতে স্পষ্ট দেখতে পারবে। এক গালে সে শুদ্ধের কোকড়ানো চুলগুলো এলোমেলো করে বলবে, কি এত কি ভাবছো? কোনো সমস্যা? শুদ্ধ ভাবনায় এতটা তলিয়ে গিয়েছে যে সত্যি সত্যি সামনে তনুজাকে দেখতে পাচ্ছে। সে ধীর ভাইয়ে এগিয়ে কাছে এসে দাঁড়ালো, তবে হাসলো না। কল্পনায় নাকি যা মনে আসে তাই করা যায়। তবে শুদ্ধ কেন মন মতো ম্যামকে দেখতে পাচ্ছে না? তবে কি মনু ম্যামকে এমন রাগে গম্ভীর দেখতে চায়? হয়তোবা তাই। তনুজা এখন বলে উঠল, সমস্যা কি? ইস, কল্পনায় শব্দরাও বুঝি এলোমেলো হয়ে যায়। নয়তো কোনো সমস্যা টাইপের বিনয়ী প্রশ্নের বদলে সমস্যা কি এর মতো বিরক্তিকর অভিব্যক্তি পেল কেন? সে জানে না। তাই শুদ্ধ এখানে কোনো সমস্যা ধরে নিয়ে উত্তর দিল, ইস, এভাবে কেউ পড়ায় ম্যাম? এখানে লাগে তো। শেষ বাক্যটি বলার সময় ডান হাতের তর্জনী দিয়ে বুকের বাঁ পাশটা ইশারা করে দেখালো। সঙ্গে সঙ্গে পুরো ক্লাস হেসে উঠল। তনুজা দ্রুত এদিক ওদিক দেখল, সবাই তাকিয়ে আছে। তবে মুহূর্তেই তনুজার বড় বড় চোখের শাসানো দৃষ্টি দেখে চুপ মেরে গেল। এদিকে সে বুঝতেই পারেনি ছেলেটা এভাবে অকপটে স্বীকার করে নেবে। তনুজাকে দ্বিতীয় দফায় অবাক করে শুদ্ধ বলে উঠল, ম্যাম, এরপর থেকে হালকা রঙের শাড়ি পরে ক্লাস নেবেন না। শুধু হালকা নয়, কোনো রঙেরই শাড়ি পরবেন না। অন্য পোশাক আছে। চুলগুলোকে ওভাবে মাসে সিটি করে খোপায় বাঁধবেন না। চোখের নিচটায় কাজল দেবেন না। এভাবে হাত নেড়ে চেড়ে পড়াবেন না ম্যাম। আমার বুকের এখানটায় ব্যথা হয়। সত্যি। শুদ্ধের প্রথম কথাটা যেভাবে পুরো ক্লাসে হট্টগোল লাগিয়ে দিয়েছিল, ঠিক সেই দ্বিতীয় কথাটা পিনপিনে নিস্তব্ধতা তৈরি করে দিল। কেউ টু শব্দটি করার সাহস দেখাচ্ছে না।
মাথাটা নিচু করে রেখেছে। এদিকে শুদ্ধের বন্ধুরা ভয়ে ভয়ে একবার তনুজা আরেকবার শুদ্ধের দিকে পালাক্রমে তাকাচ্ছে। তনুজা নির্বিকার, তার আশ্চর্যের মাত্রা বাইরে প্রকাশ পেল না। মিনিট তিনেক পর গম্ভীর স্বরে শুদ্ধের উদ্দেশ্যে বলল, স্ট্যান্ড আপ। শুদ্ধ বিনা বাক্যে ব্যয়ে দাঁড়িয়ে পড়ল। চোখ রাখল তনুজার ভস্য করে দেওয়া অগ্নিদৃষ্টি পানে। চোখে খেলছে তীব্র রাগ। শুদ্ধ বিমুগ্ধ হয়ে তাকে বলল, ইয়েস ম্যাম। তনুজা কড়া চোখে শাসালো দৃষ্টি দারুণ ভাবে শুদ্ধের মুখশ্রী অবলোকন করে বলল, সামনে এসে দাঁড়াও। শুদ্ধ তার পিছু পিছু সামনে গিয়ে দাঁড়ালো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সামনে যেতেই তনুজা শুদ্ধকে দরজার দিকে দেখিয়ে বলল, ওখানে গিয়ে কানে ধরে উঠবোস করো। তোমাদের শিক্ষা হওয়া উচিত। কিছু বলি না বলে ভেবেছ সব সহ্য করে নেব? যাও। 21 বছরের একটি তাগড়া যুবককে ভরা ক্লাসের সম্মুখে কানে ধরে উঠবোস করানোর জন্য তনুজার নিজেরই গা শিরশির করা লজ্জা লাগছে। সে লজ্জা শুকনো ঢোকের সাথে গিলে নিয়ে শুদ্ধকে পানিশমেন্ট দিয়েই দিল। যদি এতে জাত হয় আর কি। তবে এই একটি কথায় পুরো ক্লাসে যেন বিস্ফোরণ হলো। শুদ্ধের ফ্রেন্ডরা হাই বেঞ্চে মাথা ঠেকিয়েছে। কি লজ্জা! ওদিকে শুধু মুচকি হেসে দরজার সামনে দাঁড়িয়ে উঠবোস শুরু করলো। মাথা নষ্ট করা বয়স তারতম্যের মাঝেও যেখানে সে প্রেম সমুদ্রে গলা অবধি ডুবতে পেরেছে, খানিকটাও গায়ে লাগেনি, সেখানে এই সামান্যতার খুব একটা গেল এলো না। আসলে সে নির্লজ্জ বটে, নির্লজ্জ স্বভাব, মাদকাচ্ছন্ন নির্লজ্জ দৃষ্টি, আর সেই সাথে ঠোঁটের কোণ ঘেঁষে নির্লজ্জ এক মোহময়ী হাসি গেতে উর্বর করার সাথে সাথে প্রতিবার বড্ড মিনমিনে স্বরে বলছে, ম্যাম আই লাভ ইউ, যেটা তনুজা বাদে কেউ শুনতে পারল না। মিস তনুজা আরেকবারের মতো কঠিন চাহনি নিক্ষেপ করে পড়ানো শুরু করলো। বিনিময় শুদ্ধ দুই ধারে মাথা নেড়ে দুনিয়া এলোমেলো করা হাসি দিল। ক্লাসের কত মেজে সেদিকে তাকিয়ে রইল। বোধ করি কতগুলো মেয়ে তো বর্তমানে বিখ্যাত খাবারটাও খেয়ে নিল। ক্রাশ। সন্ধ্যায় শুদ্ধ বারান্দায় তার সবচেয়ে প্রিয় বন্ধু গিটারটা হাতে নিয়ে বসে ভাবছিল, সকালে ওরকম করাটা কি ঠিক হলো? খালি ক্লাসে ম্যামকে বসে বসে নোটমেক করতে দেখে শুদ্ধ ক্যাম্পাসে বাগান থেকে ফুল নিয়ে প্রপোজ করে বসলো। ব্যাপারটা একদমই অহেতুক, না করলে চলতো। যেভাবে চলছিল সেভাবে চলতো। এমনিতেও ম্যাম কি কখনো মানবে তাকে? আত্মসম্মান সম্পন্ন এক আত্মপ্রত্যয়ী নারী কখনোই এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে মানবে না, কখনো না। তারা সমাজকে খুব পরোয়া করে, আর তাতে যদি নিজেকে সিলিংয়ে ঝোলানো লাগে তবে তাই করে। সেখানে শুদ্ধকে ভাবতে শুদ্ধের বুকে জ্বালাপোড়া শুরু হলো। মুহূর্তেই শুভ্রাঙ্গ আগুন গরম হয়ে উঠল। তনুজার প্রতি বিমুগ্ধ দৃষ্টি এই বছরে কবে যে এলো শুদ্ধ জানা নেই। তার মনে পড়ল ফার্স্ট ইয়ারের কথা। সে প্রচণ্ড ম্যাচিউর, গম্ভীর, স্বল্পভাষী এবং ভীষণ ভীষণ রকমের পরিপাটি এই নারীকে নিজের ব্যাচমেট মনে করে বসে। মনটা দিয়ে যে ভুলটা সে করে ফেলেছিল তার আক্ষেপ তাকে এই অবধি এনেছে। লাভ অ্যাট ফার্স্ট সাইট, প্রেম তো নয়, তবে ছিল এক আকর্ষণ। ধীরে ধীরে এই অনুরক্তিটি যে তাকে প্রণয়ে দাঁড় করাবে বুঝলো কই। এই তো সেদিন নিজের অনুভূতির সাথে পাঞ্জা লড়ে তনুজার হিস্ট্রি চেক দিল। এবছর 29-এ এসেও যে তনুজা সিঙ্গেল, এতে শুদ্ধের তার প্রতি জানার আগ্রহ বেড়ে গেল। বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেল এখন নিজেকে ফেরানো দায়। জিভ দিয়ে ঠোঁট ভিজে শুদ্ধ গিটারে টুংটাং শব্দ তুলল, গান ধরল। অলস মেঘলা মন, আমার আবছা ঘরের কোণ, চেয়ে রইল ছুটে চাইতে, তুমি আসবে আর কখন। গানটা শেষ করে কিছুক্ষণ গিটারটা হাতে শক্ত গ্রিপে চেপে ধরে চোখ জোড়া বন্ধ করে রাখলো। 1 2 3 পাকা 3 সেকেন্ড অতিক্রম করতে সে সশব্দ ব্যস্তভাবে চোখ খুলল। পায়ের গতি সর্বোচ্চ রেখে হুড়মুড়িয়ে বারান্দা থেকে রুমে প্রবেশ করলো। শাওন শুদ্ধের বিছানায় উপর হয়ে ঘুমাচ্ছে। ঘুমানো স্ত্রী দেখলে সবচেয়ে অগোছালো মানুষটাও নাক সিটকাতে ভুলবে না। শুদ্ধ সেদিকে খেয়াল না দিয়ে নিজের ফোন খুঁজতে লাগলো। শাওন হালকা শব্দ পেয়ে আধখোলা চোখে তাকিয়ে বলল, কি করতেছিস দোস্ত? ধোয়া ওঠা তেলে ভেজা বেগুন ছুঁল যেন। তারপর যা হওয়ার তাই। অল্পতে শুদ্ধর মেজাজ খারাপ হওয়া রোজ সূর্য ওঠার মতোই ব্যাপার। এই যে একে তো ফোন পাচ্ছে না, তার ওপর শাওনের মশকরা। হাতের সামন থেকে হাফ লিটারের পানির বোতলটা বাঁকা নিশানায় ছুঁড়ে মারল শাওনের দিকে। গিয়ে লাগলো তার ব্যাকে। শাওন, ওই সারা করিরা কি বলে দ্রুত বেগে প্রায় লাফ দিয়ে উঠে বসলো।
ঠিক ওর পেটে নিচের নিজের ফোনকে আরামে সে পড়ে থাকতে দেখতে পেয়ে শুদ্ধ কিছুক্ষণ হতবম্ব হয়ে তাকিয়ে রইল। বিস্ময় ভাবে কাটিয়ে বলল, আমি এলাকা খুঁজি আর তুমি কলিজাটার ভিতরে নিয়ে ঘুমাও মিয়া। সামনে ব্যাপারটা বুঝতে সময় লাগলো সেকেন্ডেরও কয়েক। পরপরই মাথা চুলকাতে চুলকাতে হে হে শব্দে হাসলো। শুদ্ধ খেপে উঠল, তড়িতে বেগে হামলে পড়ল শাওনের ওপর। থাপ্পড় ঘুষি কয়েকটা একে অপরকে দিয়ে শান্ত হলো, হাতাহাতে থামলো। তবে দুজনে দুজনকে গালি দিচ্ছে। শুদ্ধ উপায় না পেয়ে আবার বারান্দায় চলে গেল। আজ মাকে কল দেওয়া হয়নি, নিশ্চয়ই ফোনে না পেয়ে চিন্তা করছে। ফোন হাতে নিয়ে দেখে সাইলেন্ট মোডে ফোনটা চিমুচ্ছে। 7টার বেশি বাজছে। স্ক্রিনে এর সাথে শুভা বেগমের 3টি মিসড কল দেখা যাচ্ছে। শুধু কল ব্যাক করলো। শুভা বেগম ফোন হাতে বসেই ছিলেন। ছেলের কল পেতে রিসিভ করলেন। গলায় একরাশ চিন্তা এঁকে বললেন, বাবা ভালো আছিস? হ্যাঁ মা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা? আলহামদুলিল্লাহ। কি করছিস? এই তো একটু কাজ করছিলাম, ফোনটা সাইলেন্ট ছিল বলে শুনতে পাইনি। সমস্যা নেই। দিনকাল ভালো যাচ্ছে? চরম। ভার্সিটির কোনো মেয়েকে পছন্দ হয়েছে? আর কতবার জিজ্ঞেস করবে? যতদিন না হয় ততদিন করব। একটা ছেলে হয়ে তুই মেয়ে পছন্দ করতে পারিস না? তোর বাবা তো ক্লাস 9-এ থাকতেই আমাকে প্রপোজ করেছিল। মা, এভাবে বলছো কেন? এখন আমাকে কি তোর জন্য কষ্ট করে হাড়ভাঙা খাটুনি খেটে মেয়ে খুঁজতে হবে? পারবো না, নিজেরটা নিজে খুঁজে নে। শুদ্ধ সশব্দে হেসে উঠল, বলল, থাক, কষ্ট করতে হবে না। মানে পেয়েছিস? আল্লাহ, কি খুশিস খবর। আগে বলবি না, নাম কি? তনুজা। মাশাআল্লাহ, কি সুন্দর নাম। তোর ক্লাসমেট? না, আরও ভালো। সেম এজ রিলেশনগুলো তেমন একটা সুবিধার না, বুঝলি? কেন মা? তাদের পছন্দ অপছন্দের অমিল বেশি থাকে। তারা একে অপরের জন্য অপেক্ষা করতে পারে না। এসব ক্ষেত্রে ছেলেরা সেটেলড হওয়ার আগেই মেয়েদের বিয়ে হয়ে যায়। আমাদের ওসব সমস্যা নেই। তুই এখনও বিয়ে করতে চাইলে এখনই করতে পারিস, কিন্তু মেন সমস্যা হচ্ছে তোদের বয়সী ছেলে মেয়েগুলো ভীষণ জেদি হয়। তোরা নিজের মতো ছাড়া অন্যকেই প্রাধান্য কম দিস। আর এর চেয়েও বড় কথা, তুই তো কারি গালিবাজ তো আছেই। এসব সম্পর্কে না যায় ভালো। ইসমা, যদি সিনিয়র পছন্দ করে ফেলি? আস্তাগফিরুল্লাহ। উঠতে বসতে শাসনের উপরে রাখবে। আমার ছেলেকে আমার সামনে কেউ থাপড়াবে আর আমি সেটা মেনে নেব? বাপ, তুই ব্যাচমেট বিয়ে কর, তাও সিনিয়র না। শুদ্ধ হতাশার নিঃশ্বাস ফেলল। মাকে রাজি করানো তনুজার চেয়ে কষ্টসাধ্য হবে, তবুও এই কষ্ট সে করবে। শুভা বেগম আপন মনে আবারও বলা শুরু করলেন, আচ্ছা, তনয়া না কি যেন নাম বললি? তনুজা। হ্যাঁ। সম্পর্ক কত বছরের? সম্পর্ক নেই। সে কি? কি বলিস? প্রপোজ করেছিস? আজ সকালে করেছি। কি বলল? সেও রিজেকশন। ও মা, আমার অমন চাঁদের টুকরোকে রিজেক্ট করার সাহস কি পায়? হ্যাঁ, তোর গজদাতের ওই হাসি দেখলেই তো মেয়েদের হার্টবিট মিস করবে। আর সে কিনা তোকে রিজেক্ট করে? নিশ্চয়ই পাষাণ মানবী। মা, উনি পাষণ্ড। উনি? শুভ বেগম শুদ্ধের ব্যবহার করা সর্বনামটা টেনে টেনে মজার ছলে বললেন। শুদ্ধ দাঁতে মুচকি মুচকি হাসল। ফোনের অবাস থেকে সেই হাসি অনুধাবন করে শুভা বেগমও হাসলেন। নিশ্চিত মনে বললেন, আচ্ছা, চিন্তা করিস না, আদা জল খেয়ে লেগে পড়। শেষ হাসি আমরাই হাসবো। ওকে? ওকে মা। ছবি আছে তনুজার? আছে, হোয়াটসঅ্যাপে সেন্ড কর, দেখি তোর পাষণ্ড মহামানবীকে। শুদ্ধ হেসে বলল, আচ্ছা মা, পাঠাচ্ছি। এরপর অ্যানুয়াল ফাংশনে তোলা সেই হার্ট থ্রব ছবিগুলো মাকে পাঠালো। সেখানে একটা সাদা শিফনের শাড়ির সাথে ম্যাচিং ব্লু পরা তনুজা। দেখে বয়স কখনই 29 লাগে না, বড়জোর 24। শুদ্ধ একটা একটা করে সবগুলো ছবি আবারও দেখল। কম দেখা হয়নি, তবুও যেন আশ মেটে না, সে মিটবেও না। এরপর ডিপার্টমেন্ট গ্রুপে চলে গেল। সেখানে গত বছরের ফাংশনের ছবিগুলোতে তনুজাকে জুম করে দেখতে লাগলো। রাতের খাওয়া শেষ করে শাওন আর শুদ্ধ নিজেদের রুমে চলে গেল। শুদ্ধ দরজা আটকে বারান্দায় গিয়ে তনুজার ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করলো। একদম সাদামাটা প্রোফাইল, কিছুই নেই, তবু মুগ্ধ নজরে শুদ্ধ প্রতিবারের মতো দেখতে লাগলো। শেষ হয়েও হয় না শেষ, পুরনো হয়েও নতুনত্বের ছোঁয়া। যতবার দেখা যায় দু চোখ ভরে শুদ্ধ দেখে যায়। মন আর এ জন্মে বুঝি ভরবে না। হঠাৎ এক দুঃসাহসী কাজ করে বসলো শুদ্ধ। প্রোফাইল ইনফরমেশন থেকে তনুজার কন্ট্যাক্ট নাম্বার টুকে নিয়ে কল লাগালো। রিং হচ্ছে। প্রতিটি রিংয়ে শুদ্ধের বুকে দ্রুম দ্রুম বাজছে। অসহনীয় খুশি লাগছে। খুশিতে পাগল পাগল লাগছে।
কিছু খুশি এমনই মারাত্মক হয়। প্রতি রিংয়ে মনে হচ্ছে এই বুঝি রিসিভ করলো, আর এই হৃৎপিণ্ডটা বের হয়ে এলো। কি সাংঘাতিক। তৃতীয় রিংয়ে তনুজা কল পিক করলো। ওপাশ থেকে সালাম দিয়ে বলল, কে বলছেন? শুদ্ধ বলার ভাষা হারিয়ে ফেললো। সারাদিন ননস্টপ চলতে থাকা মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, গলা শুকিয়ে আসছে। এত এত বাতাসের মাঝেও অসম্ভব রকমের ঘামছে। তার মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুরেল আওয়াজ ফোনের ভেতর থেকে আসা তার ম্যামের গম্ভীর গলার স্বরটা। শুদ্ধের নিস্তব্ধতায় ওপাশ থেকে তনুজা আবার বলল, হ্যালো। হকলকাকে সে গলাটা ঝেড়ে সালামের জবাব দিয়ে বলল, মিস তনুজা বলছেন? জি। শুদ্ধ বুকের বাঁ পাশটা ডলতে ডলতে বলল, ফ্রি আছেন? জি আছি, কিন্তু আপনার পরিচয়টা? শুদ্ধ আবার কেসে বলল, আমি আপনার ডিপার্টমেন্টের এক স্টুডেন্টের বড় ভাই বলছি। তনুজা বিনয়ী ভঙ্গিতে বলল, ও আচ্ছা, বলুন কি সাহায্য করতে পারি? মিস তনু, আসলে তনুজা, শর্ট নাম না করলে খুশি হব। শুধু তনুজায়? আগে পরে কিছু নেই? না নেই। কী যেন বলছিলেন? শুদ্ধ ততক্ষণে রুমে এসে বিছানায় গা এলে দিয়েছে। সিলিংয়ের দিকে তাকিয়ে তনুজার উদ্দেশ্যে কিছু জাদুকরী শব্দ মিলে এক অদ্ভুত বাক্য ছুড়ে দিল, মিস তনুজা, আপনি কি আমায় বিয়ে করবেন? ওপাশ থেকে সেকেন্ড কয়েকের নীরবতায় পরপরে ভেসে এলো চিকন কণ্ঠের সজোরে চিৎকার, শুদ্ধ। শুধু মুচকি স্বীকারোক্তি দিল, ইয়েস মিস তনুজা। ম্যাম লাগিয়ে আমি তোমার নাম ধরে ডেকে অভদ্রতার পরিচয় দিও না। হ্যাঁ হ্যাঁ ম্যাম, আপনি আমার ভার্সিটিতে লাগেন। এখানে আমি আপনার স্টুডেন্ট নই, আপনি আমার টিচার নন। আর এখন আমি আপনাকে প্রেম নিবেদন। শিক্ষক বাবা মার পরের অভিভাবক শুদ্ধ। হ্যাঁ, আপনি তো এভাবেও আমার অভিভাবকই লাগেন, মানে লাগবেন আর কি। শুদ্ধ, মিস তনুজা, আপনি এভাবে ডাকলে না আমার বুকে চিনচিনে ব্যথা হয়। মনে হয় এর যে সুন্দর কোনো ডাকই নেই। আহা, আমি কি তোমার গার্জিয়ানকে এসব জানাবো? তাদের সাথে কথা বলা আছে। আশ্চর্য, তারা কারণ নিজের ছেলেকে আটকায় না। ভুল করেছে কি যে আটকাবে? ভুল না, পাপ করেছ। আমি তোমার মা তুল্য। নাউজুবিল্লাহ, এসব কি বলছেন? তোমার চেয়ে বড় আমি, এটা কি ভুলে যাচ্ছ? নিক প্রিয়াঙ্কার বয়সের ডিফারেন্স 10 বছর। সেখানে আমাদের 2 বছর কমই আছে। ওদের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি এক নয়। সমাজ কখনোই এসব সোজা চোখে দেখবে না, বোঝার চেষ্টা করো। ম্যাম, সমাজ তো একটা মেয়ের একা বাসা থাকা নিয়েও কথা বলে। সমাজ তো মেয়েদের ছেলেবন্ধু থাকা নিয়েও কথা শোনায়। একটা মেয়ের চাকরি করা নিয়েও অসংখ্য কথা রটায়। প্রমোশন পেলে নিশ্চয় বসের সাথে কিছু দেওয়া নেওয়া চলছে, কিংবা আকারে ইঙ্গিতে তাকে নষ্টা বলাটা সমাজের ধর্ম। ম্যাম, এমন সমাজকে আমি শুদ্ধ তোয়াক্কা করি না। আর কোনো সমস্যা থাকলে বলুন। তনুজা বুক ভরে শ্বাস নিল। তার দুর্বল হয়ে পড়া চলবে না। সে শক্ত গলায় বলল, আমার সম্পর্কে কী কী জানো? ম্যাম, অনেক কিছু জানি। আপনি জানাতে চাইলে আরও জানতে আগ্রহী। অনেক কিছু অজানা তোমার। ম্যাম, শোনো, ভালো ভেবে বলছি, আমাকে আর ডিস্টার্ব করবে না। একটা আগ্রহের ব্যাপার আছে। আমার ইন্টারেস্ট আসে না তোমার প্রতি। আমার বয়সে কি হলে মানা যেত, কিন্তু ম্যাম, বয়সটা ভুলে গেলেই পারেন। তাছাড়া আমাকে দেখতে তো আপনার চেয়ে বড়ই লাগে। শুদ্ধ, আমাকে আর কল করবে না প্লিজ। কথাটা বলে তনুজা কল কেটে দিল। শুদ্ধ ওভাবে ফোনটা জড়িয়ে শুয়ে রইল। তনুজার রাগী গলার স্বরও তার কাছে দারুণ লাগছে। ইস, সময়টা কি সুন্দর। ঠিক ওভাবেই কখন যে ঘুমিয়ে গেল বুঝতেই পারল না। ওদিকে তনুজার চোখে ঘুম নেই। প্রচুর অস্বস্তি লাগছে। মনে হচ্ছে চোখ বুঝলেই পাগল ছেলেটা আসবে, তাকে ঘুমাতে দেখে মিটমিটিয়ে হাসবে। মাঝে মাঝে কানের কাছে ফিসফিসি শুনতেও পাচ্ছে কেউ বলছে, ম্যাম, আমার হবেন কি? সকালে শুদ্ধের প্রেমে পড়া জেনে তনুজা অবাক হয়নি, অবাক হয়েছে প্রেম নিবেদনে। অনেক আগে থেকে এই ছেলের চোখ মুখে কিছু একটা উপচে পড়ছে দেখতে পেত। সেটা যে প্রেম তা আগে জানতে পেরেছিল, বুঝতে পেরেছিল, কিন্তু ছেলে মানুষই ভেবে পাত্তা দেয়নি। এক পাক্ষিক আকর্ষণ ভেবে সত্যি এই বিষয় নিয়ে ভাবেনি। সে মনে করত ভার্সিটি লাইফে এরকম লেকচারারদের প্রতি ঘোর আসাটা স্বাভাবিক। তবে সেটা সে অবধি, কদিন গেলে মিটে যাবে। প্রকাশ্যে আনার সাহস সে শিক্ষার্থীর কোনোদিনও হবে না। এদিকে শুদ্ধ কথা পেয়ে গিয়ে সে যে সোজা প্রপোজ করে বসবে তা কল্পনাতে ছিল। এত সাহসী ছেলেটা। আজ শুক্রবার, ক্লাস নেই, বুয়াও আসবে না। শুধু নিজের সাথে অনেকটা লড়াই করেই ঘুম থেকে উঠল ঠিক 8টায়। বাজারে যেতে হবে। অতিব্যস্ত হয়ে ফ্রেশ হয়ে পরনের ছাইরঙা শর্টসটা পরিবর্তন না করেই উপরে কালো একটা টি শার্ট পরল। কোকড়া চুলগুলো হাতের আঙুলের সাহায্যে সামান্য গুছিয়ে নিল। মানিব্যাগটা পকেটে পুড়তে পুড়তে সামনের রুমে গেল।
দেখলো সে কোমর থেকে পা অবধি বিছানায়, বাকিটা ফ্লোরে। কাঁথা গলার উপর দিয়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। রুম স্লিপার একটা দরজার কাছে, অন্যটা খাটের উপরে। বালিশ একটা পেটের নিচে, একটা পায়ের নিচে, আরেকটা পিঠের উপরে। রোমের স্ত্রী দেখে শুদ্ধ চোখ মুখ কুঁচকে ফেলল। ব্যস্ত ভঙ্গিতে শাওনের পিঠে চাপড় দিতেই সে আম্মা আম্মা করে উঠে বসলো। শুদ্ধ কড়া চোখে তাকিয়ে বলল, এসে যেন দেখি পুরো বাসা নিট অ্যান্ড ক্লিন। শাওন আবারও বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ে বলল, পারবো না বালসর, ঘুমাতে দে। রাতে তোর ইনা ভাবি, মিনা ভাবি, রিনা ভাবি, টিনা ভাবি, টুম্পা ভাবি, আসমানি ভাবি আর ওই ইন্ডিয়ানটার সাথে কথা বলতে বলতে সকাল হইছে, ঘুমাতে দে, নইলে আমি বাঁচবো না। শুদ্ধ বালিশ ছুঁড়ে মেরে বলল, তুই শালা মরে যা, একসাথে আমার এতগুলো ভাবে পয়দা করে কেমনে বেঁচে আছিস? তোর বাঁচার অধিকার নাই। আমি না পারলে তোর লাইফটা লস, নিজের লসের কথা মাথায় রাইখা ঘুমাইতে দে। কথাটুকু বলে শাওন আবার ঘুম। শুদ্ধ অতিষ্ঠ হয়ে ডানে বায়ে মাথা নেড়ে ফ্যান অফ করলো, লাইট অন করে দিল। জানালার পর্দা সরাতেই বিছানায় এসে রোদ লাগলো। শাওন চোখ কুচকে মুখ দিয়ে কয়েকটা খিস্তি ছুড়ল। শুদ্ধ তা পাত্তা না দিয়ে বলল, একটা কাজ যেন বাদ না থাকে, না হলে আজ ভাত পাবি না। শাওন মুখ বাঁকা করে পড়ে রইল। একটু পর উঠে ঠিকই কাজ করবে। শুদ্ধ দরজাটা বাইরে থেকে লক করে বেরিয়ে পড়ল। রাস্তায় বেরোতেই তার ডিপার্টমেন্টের একটি মেয়ের সাথে দেখা হয়ে গেল, নাম নেহা। শুদ্ধ চোখ মেরে বলল, হেই সুইটি। নেহা মুচকে হেসে বলল, হাই কিউটি পাই, কই যাচ্ছ? যাচ্ছিলাম তো ফ্রেন্ডের বাসায়, তুমি চাইলে অন্য কোথাও যেতে পারি। ফর হ্যাভিং এ কাপ অফ কফি। শেষ কথাটি বড্ড চনমনে আওয়াজে বলল। শুদ্ধ গলা শব্দ করে হাসলো। ভি শেপড চওড়া বুকটা হাসার বদৌলতে টি শার্টের ভেতর থেকে বারবার ফুলে ফেপে উঁকে দিচ্ছিল। সদ্য ঘুম থেকে ওঠা ফোলা ফোলা চোখ আর কোকড়ানোর চুলগুলো শুদ্ধের হালকা লম্বাটে মুখের ওই গজ দাঁতটা যেন বোঝাচ্ছিল, নো মোর বিউটি লেফট ইন দ্য হোল ওয়ার্ল্ড এক্সেপ্ট দ্যাট। নেহা পরপরই কতগুলো হার্টবিট মিস করে ফেললো। মনের কোনায় বড্ড আস্তে ধীরে বের হলো একটাই শব্দ, ওহ শিট। শুদ্ধ হাসি থামিয়ে বলল, গ্লসারি সবাই যাচ্ছি আগুন ধরাতে। নেহা শুকনো ঢোক গিলে নিজেকে সামলে শুদ্ধের তালে তাল মিলিয়ে বলল, রাস্তা দিয়ে যে কতগুলোর মনে আগুন লাগাবে, বি কেয়ারফুল শুদ্ধ, পাচ্ছে না কোনো ফ্রিজে আইস আগুন নিভিয়ে দেয়। শুদ্ধর মনে পড়ল তনুজার মুখটি, বরফ কঠিন হৃদয় তার। আগুনের সংস্পর্শে গলতে তো হবেই, তবে পানি পড়লে আগুনও কিন্তু নিভে যায়। এখন দেখার বিষয় আগুন নেভে নাকি বরফ গলে। শুধু মুচকি হেসে নেহাকে বাইরে জানিয়ে গ্রসারিতে ঢুকলো। টুকিটাকি কিছু শুকনো খাবার কিনে হাঁটতে হাঁটতে পাশের বাজারে চলে এলো। সবজির দোকানে গিয়ে দেখতে দেখতেই পাশ থেকে একটা তীক্ষ্ণ ধারালো অথচ খুবই শান্ত স্বর শুদ্ধের কানে ভেসে এলো, ভাই টমেটো আর বেগুনের কেজি কত করে? শুদ্ধ শুকনো ঢোক গেল। পাশে কে, এটা বোঝার জন্য তার তাকানোর প্রয়োজন নেই। অনুভবেরও একটা ব্যাপার স্যাপার থাকে, আর তা যদি হয় এই নারীকে ঘিরে, তবে সেটা শুদ্ধের অনেকাংশেই বেশি। শুদ্ধর ভাবনার মাঝে দোকানদার কাট কাট গলায় জবাব দিল, আপা টমেটো 20 টাকা আর বেগুন 50 টাকা কেজি। তনুজা বলল, সে কি, পরশু না বেগুন 30 টাকা করেছিল? দাম বাড়ছে, কম রাখেন, 40 টাকা রাখেন। আচ্ছা দেন। আচ্ছা 2 কেজি টমেটো আর 1 কেজি বেগুন দিন, ফ্রেশ তো? আজকে আনছি। আচ্ছা। তনুজা বোধ হয় এখনও শুদ্ধকে দেখেনি। শুদ্ধ মুখে ইয়া বিশাল এক হাসির কষ্টে পেয়ে আটকে নিয়ে তনুজার পানে তাকালো। রোজকার মতো শাড়ি নয়, কাঁচা হলুদ রঙের একটা ফুল স্লিভসের কুর্তির সাথে ডার্ক মেরুন হাফ স্কার্ফ গলায় ঝোলানো, চুলগুলো একটা বেনুনি করা, প্রসাধনীবিহীন গোল বড্ড ছোট্ট মুখশ্রীতে ঘাম চিকচিক করছে। তনুজা টাকাটা পরিশোধ করে সবজিগুলো ব্যাগে ঢুকিয়ে হাতের পিঠ দিয়ে ঘামাংশ মুছে নিল। শুদ্ধর এত পছন্দের হাসিখানা মিয়ে যাচ্ছিল এক অন্যরকমের আবেশে। কানের গোড়ায় কেউ স্লো মোশনে প্লে করে দিচ্ছিল সেই যে গান, ওর ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে। সমস্ত গায়ে শিরশিরানি বয়ে গেল। শুদ্ধ আবারও অদৃশ্য সেই স্কচ টেপ দিয়ে ঠোঁটে প্রশস্ত হাসি এঁটে নিল। সুন্দর করে তনুজার থেকে হাত খানিকের দূরত্ব রেখে বলল, আসসালামু আলাইকুম ম্যাম। তনুজা বুঝতে পারেনি এটা শুদ্ধ। ব্যস্ত হয়ে ব্যাগটা গোছাতে গোছাতে অন্য কোনো স্টুডেন্ট মনে করে সালামের জবাব নিল, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম 3, আমি নিয়ে যাচ্ছি। না না সমস্যা নেই, পা যা
মুখের কথা মুখে রয়ে গেল। কিছুটা উল্টো রাস্তা ধরে পেটের ভেতর অবধি পৌঁছে গেল। শুদ্ধকে দেখতে পেয়েই মাথার ভেতরটা দপ করে জ্বলে উঠল। চারপাশটা যেন একত্রে বলে উঠছে, এটাকে সাহায্য করা মিস তনুজার কম্য নহে। হ্যাঁ, কথাটির কিছুটা নয়, পুরোটাই অক্ষরে অক্ষরে সত্যি। তনুজা এই পাগল ছেলেকে মারতে পারে না, তার হাত এগোয় না। বাধা দেওয়ার খাতিরে কেবল মুখই চলে। তনুজার অমন থতমত খেয়ে যাওয়া ঘোলাটে দৃষ্টিতে শুদ্ধ অপেক্ষা করতে পারল না। ডান হাতে শপিং ব্যাগ, তার মাথাটা নিচু করে বাম হাত দিয়ে পেছনের চুলগুলো চুলকে লাজুক ভঙ্গিতে হাসল। তনুজা মুহূর্তে নিজেকে সামলে নিল। অসভ্যতামরও একটা সীমা থাকে। ছেলেটা সবটাই পার করে ফেলেছে। কি করলে থামবে তনুজা জানা নেই। যদি জানা থাকতো তবে পাহাড়ে চড়তে হলো তনুজা চড়তো। উচ্চতা ভীতি আছে কি না ফোঁস করে গুটি কয়েক শ্বাস ফেলে বলল, নিজের রাস্তা মপো। শুদ্ধ বিনা দ্বিধায় বলে উঠল, আপনি ছাড়া আমার কোনো গতি নেই। শুদ্ধ, তুমি আমার প্রচুর ডিস্টার্ব করছো। তোমার ফিউচার ভেবে কিছু বলছি না, আর তুমি এই সুযোগটা নিচ্ছ। ম্যাম, আই ওয়ান্ট ইউ। তনুজা ব্যস্ত ভঙ্গিতে আশেপাশে তাকালো। লোকজনের ভিড়ে চোখ ফেলে নতমুখী হয়ে চাপাসরে শুদ্ধকে বলল, এটা বাজার, সিন ক্রিয়েট করো না প্লিজ। শুদ্ধ এই আশেপাশের এত এত মানুষকে বিন্দুমাত্র তোয়াক্কা করলো না। এসবে তার এই তো একটুখানিও আগ্রহ নেই। তার আগ্রহ কেবলমাত্র এই সামনে দাঁড়ানো ছোটোখাটো অথচ বয়সে বড়, ঘামে নাওয়া অসম্ভব আবেদনময়ী মেয়েটিতেই। তার দিকে তাকিয়ে বলল, আমার বাঁচতে হলেও আপনাকে লাগবে ম্যাম, সত্যি। তবে মরে যাও, তবু আমার পিছু নেবে না।